আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব হলো অম্লের ক্ষারকত্ব এবং ক্ষারকের অম্লত্ব নিয়ে। তো শুরুতেই আমরা আলোচনা করব হচ্ছে অম্লের ক্ষারকত্ব নিয়ে। তবে বলে রাখি যে এই টপিক দুটো আলোচনা করা হয়েছে হচ্ছে আমাদের রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে। তো অম্লের ক্ষারকত্ব কাকে বলে? অম্লের ক্ষারকত্ব হলো এক মোল কোনো অম্ল দ্বারা যত মোল এক অম্লীয় ক্ষারক বা মনোক্রোটিক ক্ষারককে পূর্ণ প্রশমিত করা হয়, ক্ষারকের ওই মোল সংখ্যাকে ওই অম্লের ক্ষারকত্ব বলে। মূলত হচ্ছে তুমি এক মোল কোন অ্যাসিড নিবা, সেই অ্যাসিডটা যত মোল এক অম্লীয় ক্ষারক বা মনোক্রোটিক ক্ষারককে পূর্ণ প্রশমিত করবে, ক্ষারকের যে মোল সংখ্যাটা আছে সেই মোল সংখ্যাটাকে বলা হয় ওই অম্লের ক্ষারকত্ব। আরো সহজভাবে যদি আমরা বলতে চাই যে একটা অ্যাসিড নিবা, সেই অ্যাসিডটা যতটা H+ আয়ন দান করতে পারবে, সেই H+ আয়নের সংখ্যাটাই হচ্ছে ওই অম্লের ক্ষারকত্ব। আর প্রশ্ন হলো যে এক অম্লীয় ক্ষারক বা মনোক্রোটিক ক্ষারক বলতে আমরা কি বুঝি? প্রশ্ন হলো এক অম্লীয় ক্ষারক বা মনোক্রোটিক ক্ষারক বলতে আমরা কি বুঝি? এক অম্লীয় ক্ষারক বা মনোক্রোটিক ক্ষারক হলো মূলত যারা একটি H+ গ্রহণ করে। অর্থাৎ এখানে একটা শর্ত আছে যে মনোক্রোটিক হইলে তাকেই হইতে হবে, এক অম্লীয় ক্ষারক হইলে তাকেই হইতে হবে যারা একটি H+ গ্রহণ করতে পারে। ফর এক্সাম্পল, আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই, এই পটাশিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা একস অবস্থায় ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে K+ এবং কি OH-। এই যে OH- আছে ওর একটা ঋণাত্মক মূলক আছে, তো ওই ঋণাত্মক আয়নটা কি করে একটি H+ কে কিন্তু গ্রহণ করতে পারে। অর্থাৎ একটি নেগেটিভ চার্জ একটি পজিটিভ চার্জকে গ্রহণ করতে পারবে। সেই সেন্সে OH- একটি H+ গ্রহণ করতে পারে। ফলে KOH থেকে যদি আমরা একটি OH- পাইছি এবং একটি OH- একটি H+ গ্রহণ করতে পারবে, তাহলে সেই শর্তে আমরা বলতে পারি KOH হলো একটি মনোক্রোটিক ক্ষারক বা এক অম্লীয় ক্ষারক। সেম ভাবে আমরা NOH কেও কিন্তু সেভাবে ব্যাখ্যা করতে পারি। NOH কে যদি তুমি একস অবস্থায় ভাঙো তাহলে আমরা পাবো হলো Na+ প্লাস কি OH-। দেখো যে NOH এর মধ্যে কিন্তু আমরা একটি মাত্র OH- পাচ্ছি, যে OH- দিয়ে সে শুধুমাত্র একটি H+ কে কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। ফলে আমরা বলতে পারি NOH হলো এখানে একটি মনোক্রোটিক ক্ষারক। কিন্তু আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি মনোক্রোটিক ক্ষারক নাকি মনোক্রোটিক ক্ষারক নয়, অ্যানসার হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মনোক্রোটিক ক্ষারক নয়। কেন? কারণ মনোক্রোটিক ক্ষারকের যে শর্তটা ছিল যে একটি মাত্র H+ গ্রহণ করতে পারে, সেটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে খাটে না। কেন খাটে না? কারণ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা একস অবস্থায় ভাঙি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা একস অবস্থায় ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস 2 OH-। অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা দুটি হাইড্রোক্সাইড মূলক পাচ্ছি। এই দুটি হাইড্রোক্সাইড মূলক দুটি H+ আয়নকে গ্রহণ করতে পারবে। ফলে আমাদের শর্ত ছিল একটি H+ যারা গ্রহণ করে তারা মনোক্রোটিক ক্ষারক, কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 2 OH- দ্বারা দুটি H+ কে গ্রহণ করে ফেলবে, যার ফলে আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে মনোক্রোটিক ক্ষারক বলতে পারবো না। তার মানে মনোক্রোটিক ক্ষারক বা এক অম্লীয় ক্ষারক কাদেরকে বলে এই সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারছি। তো এখন এই সংজ্ঞা অনুযায়ী যদি আমরা কোনো অম্লের ক্ষারকত্ব বের করতে চাই, বলা হয়েছে যে এক মোল কোনো অম্ল দ্বারা, তাহলে আমরা এক মোল পরিমাণ যে কোনো একটা অম্ল নিই, ধরো আমরা HCl নিলাম, এই HCl কে আমরা একটি মনোক্রোটিক ক্ষারকের সাথে মিশ্রিত করব। তো আমরা ফার্স্টে KOH এর সাথে মিশ্রিত করলাম, তাহলে করলে কি হবে? এই যে পটাশিয়াম চলে যাবে ক্লোরিনের সাথে, কারণ পটাশিয়াম হচ্ছে ধনাত্মক মূলক, ধনাত্মক আয়ন, আর Cl হচ্ছে ঋণাত্মক আয়ন। তাহলে আমরা বলতে পারি এখানে উৎপন্ন হবে KCl+। এই যে OH- টা, এই যে OH টা আছে ও কিন্তু মাইনাস থাকে, যখন K+ আকারে চলে যাবে OH- সে কিন্তু একটি H+ গ্রহণ করতে পারে, ফলে কি হবে H2O। তার মানে এই যে KOH একটি H+ গ্রহণ করতে, ফলে আমরা KOH কে মনোক্রোটিক ক্ষারক বলতে পারি। আর KOH যেহেতু এখানে 1 মোল, সমতা করার পরে কিন্তু KOH এখানে 1 মোল, সো এই HCl কয় মোল মনোক্রোটিক ক্ষারককে পূর্ণ প্রশমিত করতে পারছে? 1 মোল মনোক্রোটিক ক্ষারককে, অর্থাৎ 1 মোল KOH। তাহলে আমরা বলতে পারি যে এখানে HCl এর ক্ষারকত্ব, HCl এর ক্ষারকত্ব, HCl হচ্ছে এখানে অ্যাসিড বা অম্ল, এই অম্লের ক্ষারকত্ব হচ্ছে কত? 1। কারণ আমাদেরকে বলে দিয়েছে যে যত মোল, এই দেখো ক্ষারকের মোল সংখ্যা যত মোল এক অম্লীয় ক্ষারক পূর্ণ প্রশমিত হয়, তার মানে এখানে কত মোল এক অম্লীয় ক্ষারক পূর্ণ প্রশমিত হয়েছে? 1 মোল। যার ফলে আমরা এখানে এই HCl এর অম্লত্ব বলতে পারি কত, সরি ক্ষারকত্ব বলতে পারি কত? 1। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন দেখো দ্বিতীয় লাইনে বলছে যে অ্যাসিড যতকে H+ দান করতে পারে। এই যে HCl+ সে কয়টি H+ দান করতে পারে আমরা একটু দেখি। ধরো আমরা যদি HCl নেই, এই HCl এর যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে H+ এবং Cl-। যখন দ্রবণে এই H+ টা বের হয়ে যেতে যাবে, তখন ক্লোরিনের যেহেতু, এটা বাদ দিই আমরা আপাতত, যেহেতু তারা বন্ধন গঠন করে আছে,
হাইড্রোজেন যখন কোন দ্রবণে ক্লোরিনের এই বন্ধনটা ভেঙে বের হয়ে যেতে যাবে, আমরা তো জানি এখানে একটি করে ইলেকট্রন শেয়ার আছে, তো যখন হাইড্রোজেন ক্লোরিন থেকে ভেঙে চলে যেতে যাবে তখন যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হাইড্রোজেনের তুলনায়, ফলে এই দুটি ইলেকট্রনের প্রতি ক্লোরিনের অধিক আকর্ষণ থাকবে। ফলে হাইড্রোজেন যখন ক্লোরিনের বন্ধন ভেঙে চলে যেতে যাবে তখন ওই ইলেকট্রন দুটি থেকে একটিও কিন্তু হাইড্রোজেন নিজে সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। কেন? কারণ হাইড্রোজেনের ইলেকট্রন আসক্তি কম। ফলে হাইড্রোজেনটা যখন বের হবে তখন কিন্তু H+ আকারে বের হবে, যার ফলে এই H+ ত্যাগ হচ্ছে কোথা থেকে? HCl থেকে। অর্থাৎ HCl কয়টি H+ দান করতে পারতেছে? একটি। তার মানে আমরা সেই সুবাদে বলতে পারি যে HCl এর ক্ষারকত্ব হচ্ছে কত? 1। অর্থাৎ একটা অ্যাসিড যতটা H+ আয়ন দান করতে পারবে বা জলীয় দ্রবণে ত্যাগ করতে পারবে, সেই H+ এর সংখ্যাটাই কিন্তু আমরা বলতে পারি ওই অ্যাসিডের ক্ষারকত্ব। আমরা আরো একটা উদাহরণ যদি দেখতে চাই, যেমন ধরো আমরা আরো 1 মোল অ্যাসিড নিলাম, ফর এক্সাম্পল আমরা H2SO4 নিলাম, আমরা সেটার সাথে মনোপ্রোটিক ক্ষারক হিসেবে নিলাম হচ্ছে NaOH। তো এটা যদি তুমি ভাঙো, আমরা এখান থেকে পাবো হচ্ছে সোডিয়াম সালফেট এবং H2O। যদি সমতা করো, এখানে সোডিয়াম হচ্ছে 2টা, এখানে সোডিয়াম একটা, তাহলে এখানে হবে হলো 2। আর হাইড্রোজেন এখানে হচ্ছে তোমার 2টা, কিন্তু এখানে হাইড্রোজেন হয়ে গেছে কয়টা? 2টা আর 2টা 4টা, তার মানে এখানে দিতে হবে 2। তাহলে আমাদের সমতা করার পরে দেখো আমাদের H2SO4 আছে কিন্তু 1 মোল। তার মানে এই 1 মোল অ্যাসিড কত মোল মনোপ্রোটিক ক্ষারকে পূর্ণ প্রশমিত করছে? কত মোল মনোপ্রোটিক ক্ষারকে পূর্ণ প্রশমিত করছে? 2 মোল। তার মানে আমরা বলতে পারি যে এই H2SO4 এর ক্ষারকত্ব হলো কত? 2। কেন? কারণ সে 2 মোল প্রশমিত করছে। অর্থাৎ অ্যাসিড যত মোল মনোপ্রোটিক ক্ষারকে পূর্ণ প্রশমিত করতে পারবে, সেই ক্ষারকের যত মোল মনোপ্রোটিক ক্ষারককে পূর্ণ প্রশমিত করতে পারবে, ক্ষারকের সেই মোল সংখ্যাটা হচ্ছে ওই অ্যাসিডের যে প্রশমিত করছে ওই অ্যাসিডের ক্ষারকত্ব। এখন এটা তো গেল বিক্রিয়া মানে সঙ্গ অনুসারে। ঠিক একই ভাবে আমরা যদি এই যে সহজ উপায় ব্যাখ্যা করতে চাই যে অ্যাসিড জল থেকে H+ দান করতে পারে, দেখে বুঝতেছো যে H2SO4 এর মধ্যে হাইড্রোজেন আছে 2টা, তার মানে H2SO4 2টা হাইড্রোজেন দান করতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে H2SO4 এর ক্ষারকত্ব হচ্ছে 2। একটু আমরা দেখি ব্যাপারটা। যদি আমরা এটাকে বন্ধন দ্বারা ব্যাখ্যা করতে চাই, তাহলে বন্ধনটা দ্বারা হচ্ছে এরকম। বন্ধনটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে H2SO4। খেয়াল করো এখানে হাইড্রোজেনটা বন্ধন গঠন করে হচ্ছে অক্সিজেনের সাথে। ফলে যখন এই হাইড্রোজেন অক্সিজেনের সাথে বন্ধনটা ভেঙে বের হতে যাবে, অক্সিজেনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে বেশি, ফলে হাইড্রোজেন থেকে অক্সিজেন তার এই শেয়ারকৃত ইলেকট্রনটা রেখে দিবে। যখন হাইড্রোজেন বের হবে তখন কিন্তু সে কোনো ইলেকট্রন নিয়ে বের হতে পারবে না, ফলে সে কি আকারে বের হবে? H+ আকারে বের হবে। তো এই হাইড্রোজেন যেরকম অক্সিজেন থেকে ইলেকট্রন ছাড়া বের হবে, এই হাইড্রোজেন তো অক্সিজেন থেকে ইলেকট্রন ছাড়াই বের হবে। তার মানে দুটি হাইড্রোজেনই দুটি অক্সিজেনের সাথে যুক্ত, যেটি অধিক তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রন আসক্তি অনেক বেশি, যার ফলে হাইড্রোজেন বের হওয়ার সময় বা ভাঙার সময় তার শেয়ারকৃত ইলেকট্রনটা নিয়ে ভাঙতে পারবে না বা বের হতে পারবে না। ফলে যেহেতু ইলেকট্রনটা অক্সিজেন তার ইলেকট্রন আসক্তির কারণে রেখে দিচ্ছে, তাই হাইড্রোজেনটা কিন্তু H+ আকারে বের হবে। ফলে এখানে কয়টা হাইড্রোজেন H+ আকারে বের হচ্ছে, আমরা যে চিত্রটা আছে মানে গাঠনিক যে সংকেতটা আছে সেই সংকেত থেকে আমরা দেখতে পারলাম যে 2টা হাইড্রোজেন কিন্তু H+ আকারে বের হতে পারে। ফলে আমাদের এই সংকেত দেয় যে অ্যাসিড যতটা H+ দান করতে পারে, আমরা গাঠনিক সংকেত থেকে দেখলাম H2SO4 দুটি H+ দান করতে পারবে, দুটি H+ দান করতে পারবে, ফলে H2SO4 এর ক্ষারকত্ব আমরা বলতে পারি হচ্ছে 2। এখন আমরা কিছু ব্যতিক্রম দেখব। খেয়াল করো আমরা অ্যাসিডের মধ্যে যতটি হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন সংখ্যা দেখে কিন্তু আমরা তার ক্ষারকত্ব ব্যাখ্যা করতে পারবো না বা ক্ষারকত্ব এত সেটা কিন্তু বলতে পারবো না। যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিই, আমরা যদি বলি যে H3PO4, খেয়াল করো আমরা বললাম H3PO4, এটা দেখে মনে হচ্ছে যেহেতু এখানে হাইড্রোজেন 3টা তাহলে ওর ক্ষারকত্ব হচ্ছে 3। হ্যাঁ, তবে আমরা কিন্তু হুট করে সেটা বলে দিতে পারবো না, আমাদেরকে এটা দেখতে হবে যে এটার গাঠনিক যে সংকেতটা আছে সেই সংকেতের মধ্যে হাইড্রোজেনটা যার সাথে মূলত বন্ধন গঠন করে আছে, সেই বন্ধনটা ভাঙার সময় হাইড্রোজেনটা তার ইলেকট্রনটা নিয়ে বের হতে পারতেছে নাকি তার ইলেকট্রনটা না নিয়ে বের হতে পারতেছে, অর্থাৎ H+ করে বের হতে পারছে কি না। আচ্ছা খেয়াল করো আমরা যদি এটার গঠনটা দেখাই, এটার গঠনটা হচ্ছে অনেকটা এরকম: ফসফরাস অক্সিজেন হাইড্রোজেন, ফসফরাস অক্সিজেন হাইড্রোজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন। খেয়াল করে দেখো আপনাদের গাঠনিক সংকেতে
ফসফরাস একটা এবং ফসফরাসের যোজনী 5, যার যোজনী যত তার বন্ধন ততটা হয় সেটা আমরা জেনে আসছি। ফসফরাসের যোজনী 5, 1 2 3 4 5, অক্সিজেনের যোজনী 2। খেয়াল করে দেখেন প্রত্যেকটা অক্সিজেনের যোজনী বা বন্ধন কিন্তু 2, হাইড্রোজেনের যোজনী 1। আচ্ছা, এখানে অক্সিজেন আছে টোটাল 4টা, এখানে আমাদের অক্সিজেন ছিল 4টা, হাইড্রোজেন ছিল টোটাল 3টা, এটা হাইড্রোজেন ছিল 3টা, তার মানে এইটা গাঠনিক সংকেতটা সঠিক। খেয়াল করে দেখো প্রত্যেকটা হাইড্রোজেন কিন্তু ইন্ডিভিজুয়ালি অক্সিজেনের সাথে বন্ধন গঠন করে আছে। তাহলে একটু আগে যখন আমরা H2SO4 দেখলাম তখন আমরা খেয়াল করছি যে অক্সিজেনের সাথে থাকা হাইড্রোজেনটা ইলেকট্রনটা অক্সিজেনকে দিয়ে সে বন্ধন ভেঙে H+ আকারে বের হয়েছে। এখানে সেম ঘটনাটাই আসলে ঘটবে। যখন হাইড্রোজেনটা বের হবে অর্থাৎ সে যখন দ্রবণে বা মিশ্রণে দান হতে যাবে তখন সে যে অক্সিজেনের সাথে ইলেকট্রন শেয়ার করছে সেটা কিন্তু নিয়ে বের হতে পারবে না। কেন? কারণ অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি। ফলে হাইড্রোজেন যখন বের হবে অক্সিজেন তার ইলেকট্রনটা রেখে দিবে, তাই হাইড্রোজেনটা হচ্ছে H+ আকারে বের হবে। ফলে এখানে কয়টা হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত আছে? 3টা হাইড্রোজেন। ফলে তিনটা হাইড্রোজেনই অক্সিজেনকে তার ইলেকট্রনটা দিয়ে তিনটাই কিন্তু বের হবে কি আকারে? H+ আকারে। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন H+ আকারে বের হতে পারতেছে? 3টা হাইড্রোজেন। এবং ও কয় মোল মনোপ্রোটিক ক্ষারককে প্রশমিত করতে পারবে? তাহলে 3 মোল মনোপ্রোটিক ক্ষারককে প্রশমিত করতে পারবে। ফলে আমরা বলতে পারি যে H3PO4 বা ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 3। এটা আমাদের স্বাভাবিক নিয়মে গেল। কিন্তু এখন আমরা যে দুইটা উদাহরণ দেখব সেটা আমাদের স্বাভাবিক নিয়মের সাথে যায় না। অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা দেখেই কত তার ক্ষারকত্ব সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। যেমন তার উদাহরণ হচ্ছে H3PO3। খেয়াল করে দেখো H3PO3 এখানে হাইড্রোজেন কিন্তু 3টা, তাই আমরা কি হাইড্রোজেন 3টা দেখে বলে ফেলতে পারবো যে H3PO3 এর ক্ষারকত্ব হচ্ছে 3? সেটা কিন্তু আমরা বলতে পারবো। কেন? তার গাঠনিক সংকেতটা দেখলে আমরা বুঝতে পারি ফসফরাস অ্যাসিড। দেখো হাইড্রোজেন তার গঠন হচ্ছে অনেকটা দেখতে এরকম। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে ফসফরাস একটা খেয়াল করে দেখো ফসফরাসের যোজনী 5, ঠিক আছে, 3টে হাইড্রোজেন 3টে অক্সিজেন, প্রত্যেকটা হাইড্রোজেনের যোজনী 1 এবং প্রত্যেকটা অক্সিজেনের যোজনী 2 কিন্তু সব ঠিক আছে। খেয়াল করে দেখো এখানে আমাদের এই দুইটা হাইড্রোজেন কিন্তু সরাসরি অক্সিজেনের সাথে বন্ধনে আবদ্ধ, কিন্তু এই হাইড্রোজেনটা কিন্তু আমাদের সরাসরি অক্সিজেনের সাথে বন্ধনে আবদ্ধ না। এই হাইড্রোজেন হচ্ছে ফসফরাসের সাথে বন্ধনে আবদ্ধ। আমরা জানি ফসফরাস এবং অক্সিজেনের মধ্যে কিন্তু অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি। কেন? কারণ ফসফরাস হচ্ছে গ্রুপ 15 এর আর অক্সিজেন হচ্ছে গ্রুপ 16 এর। কি বললাম? ফসফরাস হচ্ছে গ্রুপ 15 এর আর অক্সিজেন হচ্ছে গ্রুপ 16। আমরা জানি বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বলো বা তড়িৎ ঋণাত্মকতা বলো দুইটাই কিন্তু বাড়ে। ফলে ফসফরাস থেকে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি। এখন হাইড্রোজেন গুলো যখন বন্ধন ভেঙে বের হতে যাবে দ্রবণে তখন অক্সিজেনের যেহেতু ইলেকট্রন আসক্তি বেশি একটু আগে আমরা জেনে আসছি, ফলে অক্সিজেনের সাথে থাকা হাইড্রোজেন গুলো কিন্তু ইজিলি H+ আকারে বের হতে পারবে। কেন? কারণ হাইড্রোজেনের শেয়ারকৃত ইলেকট্রন গুলো অক্সিজেন তার অধিক তড়িৎ ঋণাত্মকতার বলে তার নিজের কাছে রেখে দেয়। কিন্তু অপরদিকে যে হাইড্রোজেনটা ফসফরাসের সাথে যুক্ত সেই ফসফরাসের কিন্তু ইলেকট্রন আসক্তি কম, ফলে হাইড্রোজেনের ইলেকট্রনটা সে নিজের কাছে রাখতে পারে না। যার ফলে এই বন্ধন থেকে যখন হাইড্রোজেনটা বের হয় তখন H+ আকারে বের হতে পারে না, সেটা তার বন্ধন শক্তির কারণেই হোক। ফলে এই হাইড্রোজেনটা অন্য দুইটা হাইড্রোজেনের মতো H+ আকারে বের হতে পারে না, যার ফলে এই H3PO3 এর ক্ষারকত্ব হলো 2। কেন? কারণ তিনটে হাইড্রোজেন থাকা সত্ত্বেও এখানে দুটি হাইড্রোজেন শুধুমাত্র H+ আকারে বের হতে পারে, তার গাঠনিক সংকেত থেকে আমরা জানতে পারলাম। তাই এই যে সহজ উপায় যেটা বলে দিলাম সেটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না। হ্যাঁ, প্রযোজ্য কখন? যখন তুমি তার গাঠনিক সংকেতটা দেখবা। এই H+টা কিন্তু তুমি দেখেই কিন্তু কি করতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না যে ওর হাইড্রোজেন 3টা আছে তার মানে তার ক্ষারকত্ব মনে হয় 3। তোমাকে আগে তার গাঠনিক সংকেত একে দেখতে হবে যে হাইড্রোজেনটা আসলে কোন পরমাণুর সাথে বন্ধন গঠন করে আছে। যে যদি সে কোনো অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে বা অধিক ইলেকট্রন আসক্তিযুক্ত কোনো পরমাণুর সাথে যুক্ত থাকে তাহলে সেই হাইড্রোজেনটা ইজিলি H+ আকারে বের হতে পারবে। কিন্তু হাইড্রোজেন যদি এমন কোনো পরমাণুর সাথে যুক্ত থাকে যে পরমাণুটার ইলেকট্রন আসক্তি কম তাহলে কিন্তু সেই হাইড্রোজেনটা H+ আকারে বের হতে পারবে না। আচ্ছা, আমরা আরো একটা উদাহরণ দেখব, সেটা হচ্ছে H3PO2। এটার গঠনটা হচ্ছে দেখতে এরকম। দেখেন এখানে কিন্তু আমাদের ফসফরাসের যোজনী ঠিক আছে, অক্সিজেনের যোজনী ঠিক আছে, অক্সিজেনের সংখ্যা ঠিক আছে, সবকিছু মোটামুটি এটা গাঠনিক সংকেতের সাথে মিলে। আচ্ছা,
এখন খেয়াল করবে, তোমরা দেখেই হয়তো বুঝে গেছো যে H3PO2 যেটা আছে সেটার ক্ষারকত্ব হচ্ছে 1। কেন? কারণ দুটি হাইড্রোজেন সরাসরি ফসফরাসের সাথে বন্ধনে আবদ্ধ, একটি হাইড্রোজেন শুধুমাত্র অক্সিজেনের সাথে বন্ধনে আবদ্ধ। তার মানে যে হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে বন্ধন গঠন করে আছে সেই হাইড্রোজেনটা কিন্তু অধিক তড়িৎ-ঋণাত্মক মূলকের মৌলের সাথে কিন্তু যুক্ত আছে। ফলে হাইড্রোজেন যেটা অক্সিজেনের সাথে যুক্ত আছে সে কিন্তু ইজিলি H+ আকারে বের হতে পারে। কিন্তু যে হাইড্রোজেনগুলো ফসফরাসের সাথে যুক্ত আছে সেই হাইড্রোজেনগুলো কিন্তু ইজিলি H+ আকারে বের হতে পারবে না। ফলে এই H3PO2 অ্যাসিডটা থেকে শুধুমাত্র একটা H+ কি হবে, দাগ হবে। যার ফলে আমরা বলতে পারি যে H3PO2 এর ক্ষারকত্ব হচ্ছে কত, 1। এটার ক্ষারকত্ব আমরা কত বলতে পারি, এটার ক্ষারকত্ব হলো 1। বুঝতে পারছি? তাহলে এটা বিক্রিয়াটা যদি আমরা একটু দেখতে চাই যে H3PO2 স্যার কিভাবে বিক্রিয়া করে, একটু বিক্রিয়া থেকে দেখাই না। আমরা H3PO2 নিলাম প্লাস আমরা NaOH নিলাম, এটাকে আমরা ভাঙলে পাবো হচ্ছে NaH2PO2 প্লাস কি H2। এটা কিন্তু সমতাপক আছে। তাহলে দেখো আমাদের কয় মোল NaOH আছে এখানে, বা মনোক্রোটিক ক্ষারক আছে শুধুমাত্র 1 মোল। তাহলে আমরা বলতে পারি যে এখানে H3PO2 এর ক্ষারকত্ব হলো কত, 1। তার মানে আমরা অবশ্যই এইটুকু বুঝতে পারবো যে কোন অ্যাসিডের ক্ষারকত্ব কত, কোন অ্যাসিড H+ দান করতে পারবে বা কোন অ্যাসিড H+ দান করতে পারবে না, সেটা আমরা বিক্রিয়া থেকেও ব্যাখ্যা করতে পারবো, চাইলে সেটা আমরা গাঠনিক সংকেতে ব্যাখ্যা করতে পারবো। তবে সিকিউর জন্য আমাদেরকে বিক্রিয়ার সাহায্য নিতে হবে, যে বিক্রিয়া করে দেখাতে হবে আসলে অ্যাসিডটা কয় মোল মনোক্রোটিক ক্ষারকে পূর্ণ প্রসিদ্ধ করতে পারছে। যদি সেটা এমসিকিউ হয় এবং তোমার যদি নোন কোনো অ্যাসিড হয় তাহলে তুমি তার ক্ষারকত্ব হাইড্রোজেন সংখ্যা গুণে দিয়ে দিতে পারো। যদি আননোন কোনো অ্যাসিড হয়, আমি তোমাদেরকে লুইস জর্জ স্ট্রাকচারটা ভিডিও আকারে তোমাদেরকে পড়েছিলাম, সেখান থেকে দেখে স্ট্রাকচারটা দেখবা, দেখে এই অ্যাসিডগুলোর স্ট্রাকচার আঁকবা, একে খেয়াল করে দেখবা হাইড্রোজেনটা কোন মৌলের সাথে আছে, যে মৌলের সাথে আছে সেই মৌলের ইলেকট্রন আসক্তি বেশি না কম সেটা জানার সাপেক্ষে সে কি H+ আকারে বের হবে নাকি পারবে না, সেটা দেখে আমরা ইজিলি হাইড্রোজেনের সংখ্যা গণনা করে সেটার ক্ষারকত্ব ব্যাখ্যা করতে পারবো। অম্লের ক্ষারকত্ব সম্পর্কে আমরা জেনেছি, একটি অম্লের ক্ষারকত্ব কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা দেখেছি। এখন আমরা দেখব হচ্ছে ক্ষারকের অম্লত্ব। ক্ষারকের অম্লত্ব কাকে বলে? এক মোল কোন ক্ষারক দ্বারা যত মোল একক্ষারীয় অম্ল বা মনোক্রোটিক অম্ল পূর্ণ প্রশমিত হয়, অম্লের ওই মোল সংখ্যাকে ওই ক্ষারকের অম্লত্ব বলে। অর্থাৎ আগেরবার কোন অ্যাসিড যত মোল মনোক্রোটিক ক্ষারকে প্রশমিত করছে, এখন হচ্ছে এক মোল ক্ষার যত মোল মনোক্রোটিক অম্লকে প্রশমিত করবে বা একক্ষারীয় অম্লকে প্রশমিত করবে। এখন প্রশ্ন হচ্ছে যে একক্ষারীয় অম্ল কাকে বলে বা মনোক্রোটিক অম্ল কাকে বলে। একটু আগে আমরা যখন মনোক্রোটিক ক্ষার পড়ছিলাম সেখানে বলছিলাম যে যারা একটি H+ গ্রহণ করে, কিন্তু একক্ষারীয় অম্ল হবে যারা একটি H+ দান করে। কি বলতে পারি যে একক্ষারীয় অম্ল বা মনোক্রোটিক অম্ল হলো যারা একটি H+ কি করে, দান করে। অর্থাৎ উল্টাটা, যারা একটি H+ দান করে তাদেরকে আমরা বলা হচ্ছে মনোক্রোটিক অম্ল বা একক্ষারীয় অম্ল। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন HCl কে যদি আমরা ভাঙি তাহলে আমরা একটি H+ এবং একটি Cl- পাবো। অর্থাৎ HCl থেকে কয়টি H+ বেরিয়েছে, একটি H+, একটি শব্দ আছে। পরে HCl কে আমরা মনোক্রোটিক অম্ল বা একক্ষারীয় অম্ল বলতে পারবো। ঠিক একই ভাবে আমরা যদি HNO3 কে দেখি তাহলে এটাকে আমরা ভাঙলে পাবো হচ্ছে H+ প্লাস কি NO3 মাইনাস। এখান থেকে যদি একটি মাত্র H+ কি হয়েছে, দান হয়েছে বা বের হয়েছে বা ভেঙে আয়ন আকারে দ্রবণে বিভক্ত হয়েছে, তাহলে আমরা HCl কে মনোক্রোটিক অম্ল বলতে পারবো, HNO3 বা নাইট্রিক অ্যাসিড কে আমরা মনোক্রোটিক অম্ল বলতে পারবো। H2SO4 কে আমরা মনোক্রোটিক অম্ল বলতে পারবো কিনা যদি প্রশ্ন করা হয়, তাহলে আমরা H2SO4 কে ভাঙলে আমরা 2H+ প্লাস SO4 2- অর্থাৎ H2SO4 থেকে দুটি H+ আয়ন দান হয়েছে, অর্থাৎ দুটি H+ আয়ন আমরা সেখান থেকে পাবো। তাহলে H2SO4 কে আমরা মনোক্রোটিক অম্ল বলতে পারবো না, যেহেতু মনোক্রোটিক অম্লের শর্তই হলো একটি মাত্র H+ দান হবে, যেখানে H2SO4 এর দুটি হয়েছে। আচ্ছা, এখন দেখো আমরা আরেক উপায়ে কিন্তু কোন একটা ক্ষারকের অম্লত্ব বের করতে পারি। অর্থাৎ একটি ক্ষারক যতটি H+ গ্রহণ করতে পারবে, ওই গ্রহণকৃত H+ এর সংখ্যাটাই কিন্তু আমরা কি করতে পারি, ওই ক্ষারকের অম্লত্ব। আচ্ছা, আগে একটু বিক্রিয়া দিয়ে দেখাই। যেমন ধরো আমরা যদি বলি NaOH, ওর সাথে আমি HCl যুক্ত করলাম,
দেখো 1 মোল NaOH অর্থাৎ আমরা যে ক্ষারকটা নিব সেটা 1 মোল হইতে হবে, যে অ্যাসিডটা নিব সেটা মনোপ্রোটিক হইতে হবে, এমন অ্যাসিড যারা H+ শুধুমাত্র একটি দান করতে পারে। আচ্ছা, তাহলে এটা ভাঙলে আমরা যদি বিক্রিয়া করি তাহলে আমরা পাবো হচ্ছে NaCl + কি H2O। বিক্রিয়াটা সমতা করা আছে, অর্থাৎ 1 মোল NaOH কত মোল মনোপ্রোটিক অম্লকে পূর্ণ প্রশমিত করছে? যদি আমরা দেখি তাহলে হচ্ছে 1 মোল। তার মানে এই NaOH এর অম্লত্ব কত হবে? NaOH এর অম্লত্ব হলো 1। কেন? কারণ সে 1 মোলকে প্রশমিত করতে পারছে। ঠিক একইভাবে আমরা যদি NaOH কে একটু ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে Na+ প্লাস কি OH মাইনাস। তাহলে খেয়াল করে দেখো এই OH মাইনাসটা যেহেতু ঋণাত্মক, তাহলে সে একটা H+ কে কিন্তু নিজের সাথে ইজিলি যুক্ত করে পানি তৈরি করতে পারে, যেটা লিকুইড হয় আসলে, আর এটা হয় হচ্ছে সলিড। তার মানে এই যে পানি তৈরি করলো OH এর OH মাইনাসটা H+ এর সাথে যুক্ত হয়ে, তার মানে এই NaOH কয়টি H+ গ্রহণ করতে পারলো? একটি। দেখো ক্ষার যতটি H+ গ্রহণ করতে পারে সেটি হচ্ছে ওই ক্ষারের অম্লত্ব। তাহলে NaOH যদি একটি H+ গ্রহণ করতে পারবে তাহলে NaOH এর অম্লত্ব হচ্ছে 1। ঠিক একইভাবে আমরা যদি আরো একটা বিক্রিয়া উদাহরণ হিসেবে দেখি, খেয়াল করো আমরা ধরো এখানে নিলাম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক প্লাস আমরা HCl নিলাম, এটা হচ্ছে একটি এক ক্ষারীয় অম্ল, আমরা ক্ষারকের সাথে নিলাম, তাহলে বিক্রিয়া করলে আমরা পাবো হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস H2O। সমাধান করলে এখানে হবে 2, এখানে হবে 2। খেয়াল করে দেখো আমরা এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ 1 মোল আমরা ক্ষার নিলাম, এই 1 মোল ক্ষার কত মোল মনোপ্রোটিক অম্লকে পূর্ণ প্রশমিত করছে? 2 মোল। তার মানে আমরা বলতে পারি যেহেতু ক্ষার দ্বারা 2 মোল মনোপ্রোটিক অ্যাসিড পূর্ণ প্রশমিত হইছে, তাহলে আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব হলো 2। আমরা অন্যভাবে অর্থাৎ সহজ উপায়ে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে হচ্ছে আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে তার অ্যান্সারটা পেয়ে যাব। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে আমরা ম্যাগনেসিয়াম প্লাস 2 পাবো প্লাস দুইটা হাইড্রোক্সাইড আয়ন পাবো। তাহলে একটা হাইড্রোক্সাইড আয়ন যদি এখানে আমরা দুইটা হাইড্রোক্সাইড আয়ন পেলাম OH মাইনাস OH মাইনাস, একটা হাইড্রোক্সাইড যদি একটি H+ কে তার সাথে যুক্ত করতে পারে তাহলে অপর হাইড্রোক্সাইডও একটি H+ কে তার সাথে যুক্ত করবে। তাহলে এখানে টোটাল কয়টি H+ সে নিজের সাথে যুক্ত করতে পারছে বা গ্রহণ করতে পারছে? সেটা হচ্ছে শুধুমাত্র 2টা। তার মানে দেখো আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যদি ভাঙি তাহলে আমরা দেখতে পাই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তার দুটি হাইড্রোক্সিল আয়ন দ্বারা দুটি H+ গ্রহণ করতে পারে, এবং আমরা বলেছিলাম যে ক্ষার বা ক্ষারক যতটি H+ গ্রহণ করতে পারে সেই H+ এর সংখ্যাটি হচ্ছে ওই ক্ষারকের অম্লত্ব। তাহলে এখানে আমরা দেখতে পেলাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দুটি হাইড্রোক্সাইড দ্বারা দুটি হাইড্রোজেনকে গ্রহণ করতে পারছে, যার ফলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারকত্ব হচ্ছে অম্লত্ব হচ্ছে কত? 2। আমরা বিক্রিয়ার মাধ্যমে সেটা প্রমাণ করতে পারি, আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভেঙে সেটা দ্বারা কি করতে পারি? প্রমাণ করতে পারি। ফলে আমরা ইজিলি কোন ক্ষারের কোন অম্লের ক্ষারকত্ব কত বা কোন ক্ষারকের অম্লত্ব কত সেটা কিন্তু আমরা ইজিলি বিক্রিয়া করে বা সেটার গাঠনিক সংকেত দিয়ে বা সেটাকে আইনিকভাবে বিশ্লেষণ করে ইজিলি নির্ণয় করে ফেলতে পারবো।